বিমান বিধ্বস্তে দগ্ধ আরেক শিশুর মৃত্যু। বার্ন ইনস্টিটিউটের চীনা বিশেষজ্ঞরা স্কুল কর্তৃপক্ষের গাফিলতি খতিয়ে দেখার আহ্বান গয়েশ্বরে। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, এলাকায় উত্তেজনা। নিত্যপণ্যের বাজারে অসহায় ক্রেতারা, লক্ষণ নেই চালের দাম কমার, নাগালের বাইরে স্বপ্নের ইলিশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের 5ম দিন আজ, তবুও উৎসুক জনতা ভিড় জমাচ্ছে মাইলস্টোন স্কুলের প্রধান ফটকের সামনে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে। গতকাল বৃহস্পতিবার কাউকে ঢুকতে দেয়া না হলেও আজ সকাল থেকে দফায় দফায় ক্যাম্পাসে প্রবেশ করার সুযোগ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষ সচক্ষে দেখে অনেকেই নির্বাক, চোখে মুখে বিষাদের ছায়া। তবে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি গণমাধ্যম কর্মীদের। বাদ জুম্মা উত্তরার আশেপাশে প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে আংশিকভাবে রবিবার থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। যার মার সন্তান গেছে সেই বোঝে সন্তান হারানোর কি জ্বালা। আমরা দেখে বা কি করবো, না দেখে বা কি করবো, দোয়া ছাড়া আমাদের কাছে কিছু নেই। এখানে অ্যাক্সিডেন্টের এই দায়ভার, এই লাশের দায়ভার কে নিবে? কে নিবে? এতগুলা মা সন্তান হারা ব্যথা, বাবা মা অন্য কেউ বুঝবে না। যাদের সন্তান হারাইছে তারাই বুঝবে, আর কেউ বুঝবে না। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। মামুন, মাইলস্টোন স্কুলের আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। মিথিলা, আপনি জানেন যে আজকে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা আজকে 5ম দিন এবং পুরো এলাকায় কিন্তু শোক বিরাজ করছে বলা চলে। প্রতিটি মসজিদে কিছুক্ষণ আগে জুমার নামাজের পরপরই কিন্তু উত্তরার যে মাইলস্টোন স্কুলের সংলগ্ন আশেপাশে যতগুলি মসজিদ রয়েছে প্রতিটি মসজিদে কিন্তু দোয়া হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনা যে শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু প্রতিটি মসজিদে মসজিদে বিশেষভাবে দোয়া করা হয়েছে। এবং 11টা থেকে 12টা, 12:30 পর্যন্ত কিন্তু মাইলস্টোন স্কুলের যে প্রধান ফটকটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু ভেতরে উৎসুক জনতা ভেতরে প্রবেশ করেছেন। যেই ক্লাসরুমটির সামনে বা ক্লাসরুমের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বা প্রবেশ করেছিল সেই জায়গাটি দেখার জন্য কিন্তু ঢাকার বাইরে থেকেও কিন্তু বিভিন্ন লোক এসেছেন। তারা ভিতরে প্রবেশ করেছেন এবং দেখেছেন যে সেই ঘটনাস্থলটি, ক্লাসরুমটি, সেই জায়গাটি দেখেছেন এবং তারা কিন্তু শোকে স্তব্ধ এবং আসলে অনেকে কান্নাকাটিও করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন এবং অনেকে ক্ষোভও জানিয়েছেন এই বিমান বিধ্বস্তের ঘটনায়। এবং এখনও পর্যন্ত কিন্তু পুরো এলাকায় কিন্তু থমথমে এক ধরনের শোক যে বিষয়টি রয়েছে, শোকেই কিন্তু পুরো এলাকায় নিস্তব্ধ রয়েছে। পুরো উত্তরা, তুরাগ অর্থাৎ মাইলস্টোন স্কুলের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে তারা অধিকাংশ মানুষই কিন্তু প্রত্যক্ষদর্শী। অনেকে বিমানটি বিধ্বস্ত হতে দেখেছেন, ঘটনাস্থলে ছিলেন। এই বিষয়গুলি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা। এবং এই ঘটনায় কিন্তু আজকে পর্যন্ত 34 জন নিহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে কিন্তু শুধুমাত্র ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে 14 জন মারা গিয়েছেন এবং সব মিলেই কিন্তু এই ঘটনা এখন পর্যন্ত 34 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং পুরো ঢাকাতেই কিন্তু শুধু বার্ন ইউনিটের পাশাপাশি অন্যান্য হাসপাতালগুলিতেও কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনা যারা আহত হয়েছিলেন সেদিন তারা এখন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অনেকের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ভারত, চীন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলও কিন্তু এই আহতদেরকে চিকিৎসা দিচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনার। মামুন, আপনাকে ধন্যবাদ। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরেকটি কচি প্রাণ। 10 বছর বয়সী আইমান আজ সকাল 9:15টার দিকে মা বাবার বুক খালি করে পাড়ি জমায় পরপারে। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু বেড়ে দাঁড়ালো 14তে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 34 জনের। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান অন্তত 15 জনকে আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শুভ মাহফুজের রিপোর্ট। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু আইমান। এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে অকালে ঝরে যাওয়া ফুল আইমানের মরদেহ। মাত্র 10 বছর বয়স হয়েছিল তার।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, গত রাত থেকেই হঠাৎ আয়মানের অবস্থার অবনতি হতে থাকে। রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেই বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার সার্বিক তদারকিতে সকালে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিব। চিকিৎসার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল দেশীয় চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরা এমন পরামর্শ এখনও দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। তো ওনারা দেখছেন, দেখে বলেছেন যে এই মুহূর্তে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। এবং তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু তার কন্ডিশন ইমপ্রুভ করে তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। শনিবার থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথাও জানান এই পরিচালক। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাইসা মনির দাফন হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুরে। সকাল 9টার দিকে গোপালপুরের বাজরা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে বাজরা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ডিএনএ ল্যাব থেকে ডিএনএ টেস্টের পর বৃহস্পতিবার রাইসা মনি সহ ওই দুর্ঘটনায় নিহত 5 জনের পরিচয় শনাক্ত করা হয়। লাশ হস্তান্তরের পর রাতেই ঢাকা থেকে রওনা হয়ে ভোররাতে আলফাডাঙ্গায় গ্রামের বাড়ি পৌঁছান পরিবারের সদস্যরা। 11 বছর বয়সী রাইসা মনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর ছাত্রী ছিল। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। 3 ভাই বোনের মধ্যে রাইসা ছিল মেঝো। সন্তানের মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন তার বাবা মা ও স্বজনরা। দুর্ঘটনা পরবর্তীতে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জানান গয়েশ্বর চন্দ্র রায়। হতাহতদের স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন বিএনপির নেতা। বলেন, সংস্কার বিষয়ে এখনও দৃশ্যমান কোনো কাজ করতে পারেনি সরকার। এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে, মালিক যারা পরিচালনা আছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। পাশাপাশি বিমান বাহিনীকে জিজ্ঞেস করা প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে তারা অবিবেচকের মধ্যে এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করে। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার অর্থে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। একটা জবাবদিহিমূলক প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা থাকবে। মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাহরিনের কবর জিয়ারত করেছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শিক্ষিকার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। সকালে শহীদ শিক্ষিকা মেহরিন চৌধুরীর বগুলা গাড়ির নিজ বাড়িতে যান আফরোজা আব্বাস। এ সময় কবর জিয়ারত শেষে নিহত শিক্ষিকার স্বামী, সন্তান, বোন সহ সকলের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মহিলা দলের সভানেত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় শিক্ষিকার দাফন না হয় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এবং ওনারাই আমাকে বলেছেন, আমরা মহিলা দলের সবাই এসেছি, কারণ এই যে আমাদের এই শোক সমস্ত পরিবারের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই। আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা বলে উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি, আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের মানে ভিতরের ব্যাপার। তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে মানে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই যে এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেন নাই। এটা তো আসলে একদম আমি মনে করি একটা যে এই শিক্ষকতার যে মহান পেশা, এই পেশাকে একটা মানে মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে, আশা দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। সকালে বাংলাদেশ চীনবটি সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের রুকন সম্মেলনে তিনি একথা বলেন। ডাক্তার শফিকের দাবি, জামাত ইসলামী সুশৃঙ্খল দল, জামাত চাঁদাবাজি করে না, দেশের মানুষ জামাতকে ভালোবাসতে শুরু করেছে বলেও জানান দলটির আমির। তিনি বলেন, জামাতের কোনো বেগম পাড়া নেই, দেশে সব সম্পদ আছে, শুধু সৎ মানুষের অভাব বলেও মন্তব্য করেন জামাতের আমির। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করবো না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলের বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। স্বস্তির কোনো বার্তা নেই নিত্যপণ্যের বাজারে। বেড়েছে তেল ও ডালের দাম। চালের দাম প্রায় 2 মাস আগে থেকে বাড়লেও এখনও তার কমার কোনো লক্ষণ নেই। ব্যবসায়ীদের মতে, দেশের বাইরে থেকে চাল আমদানি হলে ভাঙবে চালের বাজারের সিন্ডিকেট। এদিকে সাধারণ মানুষের নাগালের বাইরে স্বপ্নের ইলিশ। আসমা আক্তার নুপুরের রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। বাঙালির স্বপ্নের ইলিশ কিনতে গিয়ে বাগবিতণ্ডা। 1 কেজি ওজনের ইলিশ গত বছরের তুলনায় বিক্রি হচ্ছে 1000 টাকা বেশি দরে 2600 টাকায়। আকাশ ছোঁয়া আর কি। এটা আসলে মধ্যবিত্তের এখন ইলিশ, আমি মনে হয় এই সিজনে আমার মাত্র 2 দিন ইলিশ খাওয়া হচ্ছে। মধ্যবিত্তের জন্য আসলে ইলিশ ধরা একটা এক প্রকারের অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই যে দেখেন, ওরা কেজি যে ইলিশ মাছ 2600, 2700, 2800, মানে অভাবনীয় আর কি এই ধরনের দাম। কাস্টমার মনে করেন যেই দাম বর্তমানে, এই দাম কাস্টমার বেশি একটা নেয় না, আর বেশি একটা কাস্টমার কম খায় মাছ, ইলিশ মাছ। আর গত বছরের থেকে এই বছর কেজি প্রতি 1000 টাকা বেশি। সব ধরনের মাছের দামই চড়া। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম হওয়ায় দাম বেশি। যেমন প্রত্যেক মাছেরই কেজিতে 30 টাকা, 40 টাকা, 50 টাকা বাড়ছে, কারণ আমদানি নাই মাছের। আর এই সিজনটায় পানি থাকে ভরপুর, বর্ষাকাল, মাছ এলোমেলো হয়ে যায়, মাছ ধরতে পারে না। মাছ না ধরার কারণে মাছের দাম বেশি। দেখতেছি, দাঁড়াই চিন্তা ভাবনা করতেছি, এখনো বুঝতে পারতেছি না নিতে পারবো কিনা। এদিকে সবজির দাম বেশি হওয়ায় ক্রেতা কম রাজধানীর কাউরান বাজারে। কোনো কোনো জায়গায় দাম ঠিক আছে, সুন্দর দাম বিক্রি করতেছে, কিন্তু কিছু কিছু দোকান মানে এত অবস্থা খারাপ করে, 40 টাকার পণ্য 80 টাকা। কাঁচামাল এমন একটা জিনিস, আপনি যেরকম এই যে এই টিস্যু পেপার দা শৈল্য পূজা ফালাই দিলেন, কাঁচামাল ঠিক একই অবস্থা। কাঁচামাল ব্যস্ত না ফেলা ফালাই নিলেন, তার ফলে লোকসানটা বেশি হয়। 1 মাসের বেশি সময় ধরে চালের দাম চড়া। নতুন চাল উঠলেও কমার কোনো লক্ষণ নেই। খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে মোটা চালও কেজি প্রতি 60 টাকা। এছাড়া সরু চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। দাম যেটা কমছে, আগে তো অনেক বেশি ছিল, ওই হিসেবে কিছুটা কমছে, কিন্তু সহনীয় পর্যায়ে এখনো আসে। ফাইনালি অনেকে মনে করেন 50 টাকা চাল বিছিলাম, 50 টাকা তো চাল নেই, 28 চাল 60 টাকার নিচে নেই। এখানে সরকার মনিটরিং করে, যত কিছু করে, এখানে কিচ্ছুই পাবে না। কিন্তু মেইন কথা হলো দামটা কেন এত বাড়লো। যেখানে বাড়ছে ওখানে এটাকে দেখতে হবে যে কেন বাড়ছে। তেল, মুসুর ডাল সহ নিত্যপণ্যের দামও বাড়তি। শুধু তেল না, সব কিছুর দাম বাড়তি, মূল্য বাড়ে না, দাম বাড়াইছে। তেল 922 টাকা গাড়ি ছিল, 922 গাড়ি আছে, কিন্তু তারা কারণ প্রতি 40 টাকা বাড়াইছে, মূল্য বাড়ায় না।
সব কিছু টোটাল হুইল সাবান, লাক্স সাবান, কেয়া সাবান সব কিছু মূল্য ঠিকই আছে, দাম বাড়াইছে, মূল্য বাড়ে না। গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি মুরগির বাজারে। সোনালী মুরগি বিক্রি করতে 290 থেকে 300 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতে 150 থেকে 55 টাকা, দেশি মুরগি হলো 560 টাকা, সব মুরগি কেজিতে 15-20 টাকা কম আছে। আপনার ভালো মুরগি কিনতে হলো আজকের বাজারে মনে হয় আমরা 300 টাকা কিনতে হবে, একদম অরিজিনাল সোনালী যেটা। দাম কি গত সপ্তাহের তুলনায় বাড়তি না কম? না, গেছে সপ্তাহ হিসাবে এই সপ্তাহে আমরা মুরগির দাম কম। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটর জোরদার করার দাবি ভোক্তাদের। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিলিস্তিন একে স্বাগত জানালেও তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এক্স হ্যান্ডেলে বলেছেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ঐতিহাসিক প্রতিশ্রুতি রক্ষা করবে ফ্রান্স। গাজায় হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলা আর টিকে থাকা আর সেখান থেকে সামরিক উপস্থিতি প্রত্যাহারে ইসরায়েলকে রাজি করাতে হবে। সেই সাথে হামাসকে নিরস্ত্র করার দাবিও তুলেছেন ম্যাক্রো। একে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষে বিবৃতি দিয়েছেন তার সহকারী হুসাইন আল শেখ। ফ্রান্সকে এই বিষয়ে রাজি করাতে সৌদি আরবের ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ইরানের পক্ষে ছায়াযুদ্ধে জড়াতে ফিলিস্তিনকে রাস্তা করে দেবে এই পদক্ষেপ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের পাশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আর ফ্রান্সের পদক্ষেপকে অনর্থক বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিমান বিধ্বস্তে দগ্ধ আরেক শিশুর মৃত্যু। বার্ন ইনস্টিটিউটের চীনা বিশেষজ্ঞরা স্কুল কর্তৃপক্ষের গাফিলতি খতিয়ে দেখার আহ্বান গয়েশ্বরের। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, এলাকায় উত্তেজনা। নিত্যপণ্যের বাজারে অসহায় ক্রেতারা, লক্ষণ নেই চালের দাম কমার, নাগালের বাইরে স্বপ্নের ইলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।